ইরান যুদ্ধে অপারেশন সিঁদুরের সুবিধা ট্রাম্পকে ফিরিয়ে দিল পাকিস্তান। বিশ্বে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, এই বাস্তবতা গত বছরই উপলব্ধি করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ভারতের সঙ্গে সংঘর্ষের কয়েক সপ্তাহ পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বহুল আলোচিত ক্লোজ ডোর সেই উপলব্ধিকে আরও স্পষ্ট করে তোলে। ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান বড়সড় ক্ষতির মুখে পড়েছিল। একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা হচ্ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তান দ্রুত আমেরিকা দ্বারস্থ হয়। আমেরিকা তখন দুদেশের সঙ্গে যোগাযোগ রাখছিল। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হলেও তার আগে পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করে, যদিও ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসাবে জোর গলায় দাবি করেছিলেন। 2026 সালের 8 এপ্রিল ছবিটা অনেকটাই বদলে যায়। ইরান যুদ্ধ জটিল আকার নেওয়ায় আমেরিকায় বেরোনোর পথ খুঁজছিল। তখন ট্রাম্প পাকিস্তানের ওপর চাপ তৈরি করেন যাতে তারা যুদ্ধবিরতি মধ্যস্থতা করে। ঘটনাটি কার্যত তুমি আমার পিঠ চুলকাও, আমি তোমার পিঠ চুলকাবো, এই কূটনৈতিক বাস্তবতারই প্রতিফলন। গত বছর পর্যন্ত পাকিস্তানকে আমেরিকার একটা যে বিশ্বস্ত বন্ধু বা অবিশ্বস্ত বন্ধু হিসাবে দেখা হতো, কিন্তু পাহেলগাঁওয়ে জিহাদি হামলার পর ভারতের সঙ্গে 3 দিনের সংঘর্ষের পর পরিস্থিতি বদলে যায়। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পকে খুশি করতে অতিরিক্ত প্রশংসার পথ বেছে নেন। পাকিস্তান শুধু সংঘর্ষ থামানোর কৃতিত্ব ট্রাম্পকে দেয়নি, বরং তার নামে মোবাইল পিস প্রাইজের জন্যও, অর্থাৎ নোবেল শান্তি পুরস্কারের জন্য কিন্তু তার নাম নোবেল কমিটির তরফে সেটা ঘোষণা করে, যদিও সেটা পরে প্রত্যাখ্যিত হয়। সূত্রে খবর, আমেরিকান নথি থেকে জানা যায় অপারেশন সিঁদুর থামাতে পাকিস্তান কতটা মরিয়া ছিল। ফোন, ইমেল এবং সরাসরি বৈঠক মিলিয়ে 50 বারেরও বেশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আমেরিকাও পরে ভারতের সঙ্গে যোগাযোগ করে। এরপর থেকেই পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হতে থাকে, আর এর ফলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে কিছুটা গ্রহণযোগ্যতা ফিরে পায়। একেবারে ক্রিপ্টোকারেন্সি আর খনিজ চুক্তি এগোতে থাকে, এমনকি ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পেসেও পাকিস্তান জায়গা পায়। ইরানের সঙ্গে যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ায়। ট্রাম্প ভেবেছিলেন 3 সপ্তাহের মধ্যে ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানতে থাকে। যুদ্ধের খরচ বাড়তে থাকে, দেশে রাজনৈতিক চাপ বাড়ে। এই পরিস্থিতিতে ট্রাম্প বুঝতে পারেন তাকে বেরোনোর পথ খুঁজতেই হবে। আর তখনই পাকিস্তান সামনে আসে, যাদের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক কার্যকর ছিল এবং যাদের সঙ্গে প্রায় 1000 কিলোমিটার সীমান্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প পাকিস্তানকে মিথ্যা আর প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার অবস্থান বদলে যায়। এক প্রতিবেদনে দাবি করা হয় ট্রাম্প পাকিস্তানকে দ্রুত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করাতে চাপ দেন। এতে পাকিস্তানের নিরপেক্ষ মধ্যস্থতাকারী দাবির প্রশ্ন তুলেছিল পাকিস্তান, সেটা প্রশ্নের মুখে পড়ে এবং তারা কার্যত বার্তাবাহকে পরিণত হয়। শাহবাজ শরীফের একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট, সেখানে ভুলবশত ড্রাফট পাকিস্তান পিএম মেসেজ অন এক্স লেখা থেকে যায়, আর যা ইঙ্গিত দেয় যে এই বার্তাটি বাইরের কারো তৈরি। পরে আমেরিকার এক সংবাদপত্র বা তারা সংবাদ মাধ্যমে জানানো হয় পোস্টটি হোয়াইট হাউসের অনুমোদন নিয়েই প্রকাশিত হয়েছিল। আমেরিকা মনে করেছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশের মাধ্যমে প্রস্তাব এলে ইরান তা সহজে গ্রহণ করবে। পাকিস্তান সেই ভূমিকা পালন করে। মুনির এবং আইএসআই প্রধান আসিম মালিক একেবারে সরাসরি যোগাযোগের মাধ্যমে পরিস্থিতিটা সামাল দেন। পাশাপাশি পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চীনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার সম্প্রতি চীন সফরে যান এবং শেষ পর্যন্ত চীনের হস্তক্ষেপে তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানা যায়। আর ঠিক এই যুদ্ধবিরতি ট্রাম্পকে কিছুটা রাজনৈতিক স্বস্তি দেয় এবং তার ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ তৈরি করে। অন্যদিকে পাকিস্তানও সাম্প্রতিক সময়ে অন্যতম বড় কূটনৈতিক সাফল্য পায়। বুধবার অর্থাৎ সংঘাতরত দুদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় 14 দিনের জন্য তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ঘোষণার পর ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচি প্রকাশ্যে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেন। তার বক্তব্যে স্পষ্ট, যুদ্ধ থামার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিদের নাম উল্লেখ করে তাদের ভূমিকাকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। অন্যদিকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই সুরে কথা বলেন।
নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে জানান, এই সংঘর্ষ বিরতি কার্যকর করার ক্ষেত্রে ইসলামাবাদের একটা কূটনৈতিক তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ দুপক্ষেও বা শত্রুপক্ষ যখন একই দেশের প্রতি কৃতজ্ঞতা জানায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কিভাবে সম্ভব হলো এই অপ্রত্যাশিত সমঝোতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেও এই সাফল্যকে তুলে ধরতে দেরি করেননি। তার বক্তব্যে উঠে আসে, আমেরিকা তাদের মিত্র দেশগুলি এবং ইরানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে লেবাননের মাটিতেও হামলা বন্ধ হওয়ার ইঙ্গিত দেন তিনি। তবে এই ঘোষণার অন্তরালে রয়েছে এক জটিল কূটনৈতিক খেলা, যা শুধুমাত্র শান্তির প্রয়াস নয়, বরং কৌশলগত স্বার্থেরও একটা প্রতিফলন। সূত্র বলছে, এই সংঘর্ষ বিরতির পিছনে ছিল একটানা কূটনৈতিক তৎপরতা। পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির সারা রাত ধরে একাধিক বৈঠক করেন। তিনি কথা বলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমেরিকার দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গে। এই বহুপাক্ষিক যোগাযোগই শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথ প্রশস্ত করে। কিন্তু আন্তর্জাতিক মহলের বড় অংশই এই ঘটনায় বিস্মিত। যে পাকিস্তানের বিরুদ্ধে বারবার জিহাদি মদতের অভিযোগ উঠছে, যে দেশকে একেবারে অবিশ্বাসযোগ্য বলে চিহ্নিত করেছে অনেক শক্তিধর রাষ্ট্র, সেই দেশকেই কেন ভরসা করল ইরান এবং আমেরিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পাকিস্তান কেন হঠাৎ করে এই সংঘর্ষ থামাতে এতটা আগ্রাসী হলো বা আগ্রহী হয়ে উঠল? বিশ্লেষকদের মতে এর পিছনে রয়েছে ইসলামাবাদের নিজস্ব কৌশলগত আর অর্থনৈতিক স্বার্থ। প্রথমত, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের প্রভাব পাকিস্তানের ওপরও পড়েছিল। আন্তর্জাতিক অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনা শাহবাজ সরকারের অবস্থানকে দুর্বল করে তুলতে পারত। ফলে দ্রুত সংঘর্ষ বিরতি নিশ্চিত করা ছিল রাজনৈতিকভাবে জরুরি। আর দ্বিতীয়ত, অর্থনৈতিক সংকট। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই চরম চাপে রয়েছে, আর তার উপর হরমুজ প্রণালীতে অচল অবস্থার কারণে জ্বালানির দাম দ্রুত বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে যুদ্ধ চলতে থাকলে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বাড়ত আর সরাসরি সরকারের ওপরে প্রভাব ফেলত। তৃতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভাবমূর্তির পুনর্গঠন। বহুদিন ধরে সমস্যার উৎস হিসাবে পরিচিত পাকিস্তান এবার সমাধানের অংশ হিসাবে নিজেদের তুলে ধরতে চাইছে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসাবে তারা যে সফলতা অর্জন করলে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা অনেকটা বাড়বে। এই কৌশলগত চিন্তা নিয়েও কিন্তু এখানে একটা গোটা বিষয় কাজ করেছে। এইভাবে সমস্ত খবরের আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।